ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল সারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি আবাসন খাতের স্থবিরতা। আর এ খাত নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন স্থপতি কাজী গোলাম নাসির, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আমরা আমাদের মাঝে পেয়েছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে দেখছি যে আবাসন খাতের বেশ কিছু সময় আসলে খারাপ যাচ্ছে এবং এটি আসলে শুরু হয়েছিল গত 1.5-2 বছর আগ থেকে, যখন থেকে আসলে ড্যাপ নিয়ে অনেক পলিসি হচ্ছিল এবং অনেক কিছুতেই আমরা দেখছিলাম যে সেই মুহূর্তে যারা আপনারা ছিলেন আপনাদের অনেক চাহিদা ছিল এবং আপনারা অনেকগুলো মিটিংও করেছিলেন, কিন্তু সেটা আমরা দেখেছি সলিউশন হয়নি। এরপরে তো নতুন সরকার আসলো, নতুনভাবে আসলে পিছনের জিনিসগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে। তা আসলে বর্তমানে কেমন চলছে আবাসন ব্যবসা? যেটা বলছিলেন আপনি, আবাসন খাতের যে স্থবিরতা, এটা শুরু হয় কবে? তো আপনি ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি 1922 সালের আগস্ট মাসে যখন ড্যাপ নতুন করে গ্যাজেট হয়, প্রথম গ্যাজেট হয়, তখন থেকে স্থবিরতা আসছে। যে এর পিছনে কারণটা কি, ড্যাপে কি আছে আসলে? ড্যাপে যা থাকার তা আছে, একটা ডিটেল এরিয়া প্ল্যান বলতেই যা বোঝা যায় সবাই আমরা বুঝি, কিন্তু সাথে যে জিনিসটা সমস্যাটা তৈরি হয়েছে সেখানেই যে বিধিমালার একটা অংশ ড্যাপের অন্তর্ভুক্ত করে সেখানে কিছু জিনিস এমনভাবে নিয়ে আসা হয়েছে যে যেটা অনেকটা আবাসন খাতকে একদম গলা চেপে ধরেছে। কীরকম সেটা? ফার একটা শব্দ এখন সবাই মুখে মুখে বলে এবং বুঝুক না বুঝুক অ্যাটলিস্ট বলে ফার। তো ফার হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও, মানে একটা নির্দিষ্ট ভূমিতে কী পরিমাণ আমি ভবন, কত স্কোয়ার ফিট ভবন বানাতে পারবো, যেমন ধরেন সেটার একটা গুণিতক। যেমন 5 কাঠা জায়গায় যদি আমি এফআইআরের ভ্যালু 3 ধরি, তো 5 কাঠা মানে 3600 বর্গফুট, 3 দিয়ে গুণ করলে যা হয় সেই পরিমাণ স্কোয়ার ফিট আমি বানাইতে পারবো। তো 2008-এর বিধিমালায় যা ছিল দেখা গেল তার 40%ই অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরের 40% নাই হয়ে গেল। তো যখন এটা অঙ্ক পরিবর্তন হয়ে যায়, তো অর্থনীতির সাথে সম্পর্কিত, কারণ ঢাকা শহরের জমির একটা মূল্য কিন্তু এখনও আছে মিনিমাম। তো আমি জানি না ঢাকা শহরে কোথাও 1 কোটি টাকার কাঠার নিচে কোনো জমি আছে কিনা। তো এই অঙ্কটা যখন নির্মাণযোগ্য এলাকার সাথে যখন এই জমির দামটাকে ইকুয়েট করছি, কোনো অঙ্কে আর মিলছে না। তো স্বাভাবিকভাবেই যারা জমির মালিক তারা দেখলো যে আমি জমি বিক্রি করে দিলেই তো এর চেয়ে বেশি পাই, তাহলে আমি আপনাকে দেবো কেন? তো খুব স্বাভাবিক, অর্থনীতি হিসাবটা কিন্তু এভাবে চলে। তখন থেকে স্থবিরতাটা তৈরি হয়। পরবর্তী নিয়ে যেটা আপনি বলছিলেন, অনেক আলোচনা, মিটিং, অনেক কিছু আমরা করেছি, সেটার পরিপ্রেক্ষিতে কিছু সংশোধন হয়েছেও, কিন্তু সেটা খুবই নগণ্য। এর চেয়ে ভয়ঙ্কর একটা বিষয় এখানে আছে, সেটা আমি মনে করি নাসির সাহেব অ্যাড্রেস করবেন, যে আসলে আমাদের ঢাকা শহরে চারিপাশে জলাভূমি, সেগুলো কি ভরাট করাটা কতটুকু যুক্তিযুক্ত? কিন্তু আসলে যেটি বলছিল এই গত সময়ে আসলে যখন এই প্ল্যানিংগুলো মানে এই সেক্টরকে প্রভাবিত করছিল এবং সেক্টরটা খানিকটা বলা যায় যে মুখ থুবড়েই পড়ছিল, এবং সেক্টর যারা বোদ্ধা ছিলেন বা অ্যানালিস্ট যারা করছিলেন তারা বলছিলেন যে এই সময় এই ধরনের একটা ডিসিশন হুমকির মুখে পড়ে যাচ্ছে এই খাত। তো সেখান থেকে এখন তো যেহেতু নতুনভাবে সব কিছু চিন্তা করা হচ্ছে, সো ড্যাপ নিয়ে তো আমরা শুনছিলাম যে হয়তো আপনারা কোনো ভালো খবর পাবেন, কিন্তু এখনো পাচ্ছি। রিসেন্টলি আমরা শুনলাম যে সেটি এখনো সেভাবে আগায়নি এবং আটকে আছে। এর আসলে কারণ কি, বা সরকার কি বলছে, এটা নিয়ে কি চিন্তা করছে? আচ্ছা, ড্যাপ তো গেজেট হয়েছিল 2022-এ। গেজেট হওয়ার আগের খসড়া দেখি পেশাজীবীরা প্রতিবাদ শুরু করেছিল, আবাসন খাতে যারা সংশ্লিষ্ট তারাও প্রতিবাদ শুরু করেছিল। কারণ হলো যে কোনো একটা সেক্টর যখন চলতে থাকে, ওই সাবলীলতায় বাহিরের দিক থেকে কোনো শক্তি প্রয়োগ করলে সাবলীলতাটা নষ্ট হয়। এখন এই শক্তিটা আসলে কিছু বিধিনিষেধ, এই বিধিনিষেধটা যদি প্রপার না হয় তখনই একটা খাত আসলে স্থবির হয়। আবাসন খাতের স্থবিরের কথা আউয়াল সাহেব যেটা বলতেছিলেন, ওর প্রধান কারণ হলো যে বাধাগুলো এসছে, সেই বাধাগুলো বিধিবদ্ধ কোনো বাধা না, এবং এই বাধাগুলো সাবলীলভাবে চলার জন্য একটা বৈরী বাধা।
উনি ফ্লোর এরিয়া রেশিওর কথা বলেছেন, উনি একটু আগে জলাধারের ভর্তির কথা বলেছেন। ড্যাপ যখন গেজেট হয় তখন ড্যাপের ভিতরে সবচেয়ে ভয়ঙ্করতম বিষয় ছিল যে দেশের প্রচলিত একটা আইন, পরিবেশ আইন, জলাধার আইন। এই পরিবেশ আইন, জলাধার আইন, এই দুইটা আইনকে ভঙ্গ করে ড্যাপ লেখা হয়েছিল। এটা গত সরকার জানতেন, বর্তমান সরকারে যারা দায়িত্ব আছেন তারাও জানেন। কিন্তু এই 3টি বছর শেষ হলো, 22 থেকে 25, এখন পর্যন্ত কোথাও থেকে একটা উদ্যোগ হলো না যে এই জলাধার আইনকে রক্ষা করার জন্য ড্যাপের এই যে বিধানটাকে স্থগিত করে দেয়া। ফলশ্রুতিতে আমরা কি দেখি, আমরা যদি 2022 থেকে 2025 এই 3টা বছরে যদি আমরা নদীর অববাহিকা দেখি এবং জলাধার দেখি এবং সিএস বা আরএসএ যে পুকুরগুলো দেখি, সেইগুলো এখন দেখি যে সাদা, তার মানে বালু ভর্তি হচ্ছে। অ্যানালাইসিস যদি আপনি করেন, গত 3টা বছর যদি পাশাপাশি গুগল ম্যাপগুলো রাখেন, আপনি একটা নির্দিষ্ট লোকেশনে দেখতে পারবেন যে ক্রমান্বয়ে বাড়ছে, সাদার অংশ বাড়ছে, নদীর অংশ কমছে। এটা হলো একটা ভয়ঙ্কর বিষয় ড্যাপের। দ্বিতীয় যে বিষয়টা ছিল, সেই বিষয়টা হলো যেই ফুটপাত নিয়ে আমরা আলোচনা করি, যে ফুটপাতে জনগণের হাঁটার অধিকার, ড্যাপে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই ফুটপাতে হকারদের বসার অধিকার দিতে হবে। এটাও একটা শহরের কথা যদি চিন্তা করি তাহলে এটাও একটা শহরের জন্য বৈরী নিয়ম। তৃতীয় যে জিনিসটা বলেছে ড্যাপে, সেই জিনিসটা বলেছে যে সরকার নির্ধারিত আবাসিক প্রকল্পগুলো বাদে ঢাকা মহানগরীর যতখানি এরিয়া আছে সকল এরিয়া মিশ্র ব্যবহার। তার মানে আপনি যে কোনো রেসিডেন্সিয়াল জোনে আপনি চাইলে পরে কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন, আপনি ওখানে ইন্ডাস্ট্রি করতে পারবেন, আপনি ওখানে গাড়ির গ্যারেজ করতে পারবেন, আপনি স্কুল করতে পারবেন, অফিস করতে পারবেন, আদালত করতে পারবেন। তাহলে একটা সোসাইটির একটা অংশ যেটাকে আমরা রেসিডেন্সিয়াল জোন বলে নতুন করে ভাবার কথা চিন্তা করি, যে আমাদের উত্তরসূরিদের জন্য, বাচ্চাদের জন্য, তাদের খেলার মাঠ, তাদের নিড যেই জায়গাটুকু স্কুল বা কিছু, সেই জায়গাটাতে আমি ভরে দিচ্ছি অফিস। তার মানে আপনি কি দেখবেন যে নতুন ড্যাপ অনুযায়ী যে একটা বিল্ডিংয়ের নিচের 2টা 3টা 4টা তলা দেখবেন আপনি কমার্শিয়াল এবং উপরের তলাগুলো রেসিডেন্সিয়াল। আপনার রেসিডেন্সিয়ালের প্রাইভেসি টোটালি শেষ হয়ে গেল। এইরকম ছোট 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 করে যদি আমরা ধরতে থাকি তাহলে দেখা যায় যে 2022-এ যে ড্যাপ গেজেট হয়েছিল সেই ড্যাপের ভিতরে এই পরিমাণ অসঙ্গতি ছিল, এবং কিছু সংখ্যক ব্যক্তির জন্য যে এই ড্যাপটা প্রণয়ন করা হয়েছিল সেইটা নদীর তীরবর্তী ওই নদীর জল ভর্তির বিষয়টা দেখলেই আমরা টের পাচ্ছি। আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম যে কিছু ব্যক্তি বিশেষ মানুষকে সুবিধা দেওয়ার জন্য বলা হচ্ছে যে এই ড্যাপে আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কারণ হলো এই ড্যাপ নিয়ে যখন প্রতিবাদ করা হচ্ছে তখন যে সকল লোকজন এই ড্যাপের পক্ষে সাফাই গেয়েছেন সেই সকল লোকজনার যদি প্লটগুলো এখন কেউ অ্যানালাইসিস করে তাহলে দেখবে যে নদী তীরবর্তী যে জলস্রোত, যেটা নদীর ডেফিনেশনে নদী হিসাবেই বলে, শুকনো সময়ে চাষ হয় ধানের অথবা সবজির, বর্ষাকালে চাষ হয় মাছের, সেইগুলো সমানভাবে ভরাট হয়ে গেছে। তো এটা যদি দেখি যে কোনো লোক একই কথা বলবে যে ব্যক্তি বিশেষের জন্য ড্যাপ হয়েছে, সাধারণের জন্য হয়নি। আমি তো অবশ্যই একই মনে করি এবং সাথে একটু যোগ করতে চাই। একটা আধুনিক বসবাসযোগ্য শহরে রাস্তা থাকতে হয় 25% জায়গা জুড়ে। ঢাকা শহরে আছে কত পার্সেন্ট? কেউ বলে 6, কেউ বলে 7, কেউ বলে 8। অল্প রাস্তার মধ্যে 90% রাস্তা আবার 20 ফুটের কম প্রশস্ত। সেই রাস্তাগুলো প্রশস্ত করার প্রয়োজন আছে কি নাই, এটা সাংঘাতিক প্রশ্ন। কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষ বলবে যে আছে, কিন্তু ড্যাপের যারা প্রণেতা তাদের মতে এটা ঠিক হবে না, লাগবেই না, ঠিক হবে না। যে কেন ঠিক হবে না? তাহলে রাস্তা গাড়ি চলাচলের সুবিধা হবে, বেশ তো ভালো কথা। বলে না, অসুবিধা আছে। কি অসুবিধা? যে তাহলে মানুষ আরও বেশি করে গাড়ি কিনবে, ঢাকা শহরে যানজট বাড়বে, আরও বাড়বে। এই হলো যুক্তি। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গায় সংস্কার কমিটি করেছে এবং বাছা বাছা লোক নিয়ে সেখানে তাদের পলিসিতে ডেভেলপমেন্ট নিয়ে আসছে। তো এই সেক্টর যেহেতু স্থবির একটা অবস্থায় রয়েছে এবং গত সরকারের সময় থেকে আমরা দেখছি ড্যাপ নিয়ে একটা নেতিবাচক ধারণা আপনাদের সেক্টরের মধ্যে তৈরি হয়েছে। তো এই সরকার কি এখন এটি নিয়ে চিন্তা করছে? এবং লাস্ট কিছুদিন আগে যে মিটিংটি হয়েছে সেখানে এই পলিসিটা নিয়ে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেখানে কি এসছে? যাক, আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা বেশি ব্যস্ত, তো সুতরাং খুব বেশি একটা সময় আমরা দিতে পারি না কোথাও আর কি।
তো সেটাই হয়েছে আর কি। যা কথা হলো যে আমরা এটা বলছি যে আমাদের ব্যর্থতা, আমরা বুঝতে পারি না যে আসলে আমরা কি বলতে চাচ্ছি। যারা পরিবেশবাদী তারা মনে করেন যে ঢাকার পরিবেশ নষ্ট হচ্ছে বহুতল ভবনের কারণে, কিন্তু ঘটনাটা উল্টাটা। আমি সূত্রটা উদাহরণ দিলে আপনি বুঝে ফেলবেন, যে কেউ বুঝবে। যে এয়ারপোর্ট রোড থেকে গুলশান 2 নম্বর দিকে যদি আমরা যাই, তো ডান দিকে একটু তাকাই, কি দেখবো, কতগুলা জঙ্গল, কংক্রিটের জঙ্গল দ্বারা আছে বন্যতলা, গায়ে গা লাগায় আগুন লাগলে সব পুরো লাইন ধরে কিন্তু পুড়ে যাবে। ঠিক তার উল্টো পাশে বাম পাশে জাস্ট ভিন্ন চিত্র, 50% জায়গা জুড়ে, 50% মিনিমাম 50% জায়গা জুড়ে যে বিল্ডিংগুলো দাঁড়ায় আছে, দৃষ্টিনন্দন বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো 2008-এর বিধিমালায়। সুতরাং এই 2008-এর বিধিমালার ভালোর দিকটা যে কী সেটা বুঝতে পারছি না, পরিবেশের কি উন্নতি হলো না অবনতি হলো। তো যাই হোক, আমরা আমাদেরই ব্যর্থতা বলতে হবে। তবে কথা হলো যে আমি এখনও বিশ্বাস করি যে উপদেষ্টা পরিষদের যথেষ্ট সদিচ্ছা আছে এই বিষয়ে, কিন্তু সেটার প্রতিফলন আমরা সিদ্ধান্তে গ্রহণে দেখছি না, এটি হলো সমস্যা। এখনো তো সুযোগ আছে সেটি প্রতিফলন করার। আজকের অনুষ্ঠানের মাধ্যমে যদি সাধারণ জনগণও আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আসলে কি হচ্ছে, ডিটেলস এরিয়া প্ল্যানের মধ্যে কি থাকছে, ড্যাপ আসলে কতটুকু এই সেক্টরকে প্রভাবিত করছে, এটা নিয়ে অনেকে কিন্তু সেক্টরেও ইনভেস্ট করার ক্ষেত্রে চিন্তা করছে। তো সেটি যদি একটু বলতেন, এবং কোনো দাবি আছে কিনা অ্যাজ এ সেক্টরের স্পেশালিস্ট হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকার এসে যেই কাজগুলো করতে চাচ্ছেন সকল সেক্টরে, সেটার প্রধান যে হেডলাইন আমরা দেখছি সেটা দেখছি যে বৈষম্য দূরীকরণ, একটা সমতা আনার চেষ্টা করতেছে। এখন এটা আমরা বলছি, এটা যদি সত্যিকার অর্থে অনুধাবন করি, তাহলে ড্যাপের পৃষ্ঠা উল্টালে আমরা দেখব যে যে ড্যাপটা গেজেট হয়েছিল গত সরকারের আমলে, সেখানে হাতে গোনা কয়েকটা জায়গা মাত্র, যেই জায়গাগুলো খুব অল্প দামে লোকজন প্লটগুলো কিনতো, ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা। এই জায়গাগুলিতে ফ্লোর এরিয়া রেশিওর মান এবং জনঘনত্বের পরিমাণ অনেক বেশি। ঠিক খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, তবে আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে, আমরা বাকিটুকু শুনবো বিরতির পর এসে। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আসছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছেন ওকে, যে বিষয়টা বলছিলাম যে বৈষম্য দূরীকরণ, গেজেটেড ড্যাপে যদি আমরা দেখি যে ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, পূর্বাচল, উত্তরা 3rd ফেজ, এর ভিতরে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি তো হীরের খনি জমি, তাই তো? ঠিক ধানমন্ডির পাশেই রায়ের বাজার, ধানমন্ডির এপাশেই কলাবাগান, ধানমন্ডির পাশেই পান্থপথ, বারিধারার সাথেই, গুলশানের সাথেই বাড্ডা, গুলশানের সাথেই সবচেয়ে ঢাকা শহরের হীরের খণ্ড একটা জমি হলো করাইল, যেখানে এখন মানবেতর অবস্থায় বসতি গড়ে লোকজন থাকছে। এই জায়গাগুলোর এরিয়া এফেয়ার এবং ডেনসিটি যদি চেক করে কেউ একদম নিরপেক্ষভাবে, তাহলে দেখবে যে হাতে গোনা 4-5টা এলাকার জন্য ফ্লোর এরিয়া রেশিও এবং ডেনসিটি এইরকম জায়গায়, বাকি জায়গাগুলো অনেক নিচে। অনেক নিচে মানে হলো এই জায়গাতে যে মান দেয়া হয়েছে সেই মানের 2.5 থেকে 3 গুণ মান এখানে বেশি। যখন প্রশ্ন করা হয়েছে তখন বলেছে এই জায়গাগুলো প্ল্যান্ড, বাকি জায়গাগুলো প্ল্যান্ড না। তার মানে কি, বাড্ডা, মিরপুর, কলাবাগান, এই সে ডুমনি, রায়ের বাজার, এই মিরপুরের একটা অংশ, এই জায়গাগুলো কি এইভাবেই থেকে যাবে? এগুলো কি পরিকল্পনার ভিতরে আসবে না কখনো? এর রাস্তাঘাট বড় হবে না, এর ফেসিলিটি আসবে না। যেই জায়গাগুলিতে ফেসিলিটিস আছে সেই জায়গাগুলিতে আমি তেলের মাথায় আরও তেল ঢেলে দিচ্ছি। কারণ হলো এই জায়গাগুলির সাথে যারা সম্পৃক্ত তারা ওই সকল সময়ে ড্যাপকে কন্ট্রোল করেছিলেন। তো সরকার যখন বৈষম্য দূরীকরণের কথা বলছে, আমরা ঠিক একটা জায়গাতেই কথা বলেছি যে আপনারা এই যে জায়গার সাথে, এই কয়েকটা জায়গার সাথে ঢাকা শহরে যদি 3 কোটি মানুষ থাকেন, তাহলে পরে 3 কোটির 50 লাখ মানুষ আর 2.5 কোটি মানুষ, এই জায়গাটার যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করেন, নাম্বার 1। নাম্বার 2 হলো এই ড্যাব যদি সঠিক থাকতো, তাহলে পরে ড্যাব 2022-এ গেজেট হওয়ার পরে 2023 সালে এসে তড়িঘড়ি করে 7 পৃষ্ঠার একটা কারেকশন করতো না। 7 পৃষ্ঠার যে কারেকশনটা করেছে সেই কারেকশনটাও খুব অদ্ভুত।
সেই কারেকশনটাতে কতগুলো জায়গাকে টাচ করা হয়েছে, কেন টাচ করা হয়েছে আমার কাছে মনে হয় যে বিবেকের তাড়নায় বলে দিয়েছে যেই সকল এলাকাতে আমরা লিখেছিলাম যে এরিয়া FAR 1.5 নিচে, সেইগুলোকে সরাসরি 2 ধরে নাও। তাহলে 1.5 আমি কেন দিলাম, কোন ক্যালকুলেশনে দিলাম, 2 বা কোন ক্যালকুলেশনে দিলাম? সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ড্যাপের ভিতরে গন্ডগোল আছে, কোনো অ্যানালাইসিস নাই, অ্যানালাইসিসটা দেখেন। তৃতীয় যেই জায়গাটা এসছে সেটা হলো যে এই যে সংশোধনীটা হলো, সেই সংশোধনীতেও কিন্তু সরকার বলে নাই বা রাজুক বলে নাই যে এই নদী অববাহিকার এই জায়গাগুলো ভরাট করা দণ্ডনীয় অপরাধ পরিবেশ আইন অনুযায়ী। তার মানে ভরাট করার এখনও সুযোগ দিয়ে যাচ্ছি। নতুন একটা প্রস্তাবনা করার কথা চিন্তা করতেছে, সেখানে বলছে যে নদী অববাহিকাতে FAR 0 দিব। FAR 0 মানে হলো আপনি কিছু নির্মাণ করতে পারবেন না। কিন্তু আমি প্রকাশ্যে বলছি না যে নদী অববাহিকায় পরিবেশ আইন ভঙ্গ করে ভরাট করা অপরাধ। এই যে নদীগুলো ক্রমান্বয়ে চাপছে এবং নদীর তীরবর্তী জায়গাগুলো যে নিয়ে যাচ্ছে, এতদিন নিতাম বেআইনিভাবে, সরকারের হাতে পরিবেশ আইন ছিল, আইন দিয়ে সরকার চেষ্টা করতো তাদের বিরুদ্ধে মামলা করার। 2022 থেকে লিগ্যাল করে দিয়েছি আমরা তাদেরকে যে ভরো, কারণ জলাধারকে 2 ভাগ করেছি, মুখ্য জলাধার এবং গৌণ জলাধার, মানে একটা সাধারণ জলস্রোত, একটা হলো মুখ্য। মুখ্য হলো যে শীতকালে যেইটুকু নদীতে পানি থাকবে, আর বর্ষাকালে যে পানি যে পর্যন্ত উঠবে, নদীর আইনে এটাকে নদী বললেও আমি তাকে বলেছি যে এই জায়গাগুলিতে শর্ত সাপেক্ষে অনেক কিছু করা যাবে। অনেক কিছু হলো আবাসন থেকে ইন্ডাস্ট্রি পর্যন্ত। তো বাংলাদেশের শর্ত যেটা, সেই শর্ত পূরণ করানো তো খুব সহজ, ওজন থাকলেই হয়, ওজনের কাছে সকল বৈরিতা দূর হয়ে যায়। তো সেটি আমাদের পরবর্তীতে গিয়ে যখন আমাদের জলাধার দিয়ে পানি বের হতে পারবে না, তখন জলাবদ্ধতা তৈরি করবে না? জলাবদ্ধতা তো তৈরি করছে। এই বিষয়টা আমি একটু কথা বলি। আসলে এই যে জলাধার আইন বা পরিবেশ সংরক্ষণ আইন কেন, কারণ ঢাকা শহরের বসবাসযোগ্যতার জন্য হুমকি এটা কিন্তু ভরাট করাটা। কারণ এই বৃষ্টি পানিটা প্রথম দিকে নেমে এক জায়গায় তো তাকে দাঁড়াইতে হবে, নামার জায়গাটা দিতে হবে, তারপরে সেই নদীতে গড়ায় কোথায় যাবে, সেই জায়গাটাকে আমরা ভরাট করে ফেলছি। যে কারণে ইদানিংকালে একটু বৃষ্টি হলে ঢাকা শহর অচল হয়ে যায়, সেটার দিকে কারো কোনো নজর নাই। এখন হচ্ছে কি ঢাকা শহরকে এক্সপেনশনে বাড়াইতে হবে। তো ঢাকা শহরকে কেন বাড়াইতে হবে? সারা বাংলাদেশকে বসবাসযোগ্য করলে তো ঢাকা শহরের উপরে চাপটা থাকে না। আসলে সমস্যা হলো জনসংখ্যা। ঢাকা শহরের জনসংখ্যা কেন প্রতিদিন যেখানে 2,500 থেকে 3,000 যে শহরে ঢুকছে, সেই শহরকে আপনি কিভাবে বাঁচাবেন? আমার কথা হলো যে এমন কিছু করি যাতে ঢাকা শহরে কাউকে আসতে না হয়, আর আসলেও যেন থাকতে না হয়। সমাধানটা কিন্তু ওখানে, ওদিকে আমরা হাঁটছি না। ঢাকা শহরে বসবাসযোগ্যতার অন্তরাসমূহ কি, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না, কথা বলছি না, কিছুই ভাবছি না। শুধুমাত্র ঢাকা শহরে ভবনগুলো বানালেই সব মানে শেষ হয়ে গেল। ঢাকা শহর বসবাসের যোগ্যতার অন্তরার মধ্যে একমাত্র অন্তরা হলো বিল্ডিংগুলা। এটা স্বাভাবিক প্রশ্ন করতেই পারি, পানি ঢাকা শহরে পানির অভাব আছে, বিদ্যুতের অভাব আছে, অনেক কিছুর অভাব আছে। সেই সুবিধাগুলো কি ভবনগুলো খায় না মানুষগুলো ব্যবহার করে? কিন্তু এখন সাম্প্রতিক সময় আপনাদের সাথে যে মিটিং হয়েছে, সেটার সর্বশেষ আপডেট কি? এই যে বৈষম্যমূলক ড্যাব, এই আইন কি তারা রেখে যাবে, নাকি এটি তারা আপনাদেরকে আশ্বস্ত করেছে এটি সংশোধন করে আপনাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতেই এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে? না, আসলে যেটা হচ্ছে কি যে আলোচনা অনেক হয়েছে, এই নিয়ে অনেক কাজও হয়েছে, রাজ্যকে কাজ হয়েছে, মন্ত্রণালয়ে কাজ হয়েছে, কিন্তু সেটার চূড়ান্ত আমরা রূপ দেখছি না। আমাদের হতাশার জায়গাটা, উপদেষ্টা পরিষদ বসবেন, বসার পরে একটা সিদ্ধান্ত হবে। সেটা কবে? আপনাদের কোনো ডেডলাইন দিয়েছেন? সেটা আমরা জানি না এখনো পর্যন্ত। আমরা শুনছি হবে, এখন এক্স্যাক্টলি কবে হবে জানি না, তবে আশাবাদী, আশা করতেছি যে বসবেন এবং গত সরকারের সময়কালের ড্যাপের ভিতরে জনবান্ধব নয় যেই জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোর পরিবর্তন হবে, জনহিতকর যে জায়গাগুলো সেইগুলো আসবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আপনার সাথে একটু মোটা দাগে যদি আপনি পয়েন্ট করে বলতেন, যারা টেলিভিশন সেটের সামনে অনেকেই আছে হয়তো এই পলিসি নিয়ে কাজ করছে, তারা হয়তো আপনাদের সাথে ডিরেক্ট অনেকের হয়তো আলোচনার সুযোগ হচ্ছে না, তারা জানতে পারবে যে মোটা দাগে এই বৈষম্যমূলক ড্যাব যে নীতিমালা বা বিধিমালা করা হয়েছে, এই বিধিমালার সাথে যে দেশের প্রচলিত ডিটেলস এরিয়া প্ল্যানের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেখানে আপনি কোন কোন জায়গায়
এই জিনিসগুলো ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করতে হবে, তাহলে সেগুলো কি পয়েন্টগুলো কি? এক নম্বর হলো যে বড় লোকের জমি এবং বড় লোক নয় তাদের জমির ভিতরে যে বৈষম্য, এইটাকে সমতায় আনার চেষ্টা করা, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত যে জায়গাটা, সেই জায়গাটা হলো কোনো একটা এলাকার জনঘনত্ব মানে প্রতি কাঠায় কয়টা ইউনিট হবে, এটা যখন নির্ধারণ করা থাকে তখন ওই এলাকার ফ্লোর এরিয়া রেশিও বা ওই রাস্তার ফ্লোর এরিয়া রেশিও কী হবে তার সাথে জনঘনত্বের কোনো বৈষম্য থাকে না, তারতম্য হয় না। যে অ্যাপার্টমেন্টটা বানানো হবে সেই অ্যাপার্টমেন্টটার স্কোয়ার ফিট বাড়ে বা কমে। এই জায়গাটাতে একটা অঙ্কের হিসাব আছে যে আমার যে জমিটাতে আমি বাড়িঘর বানাচ্ছি ওই জমিটার দাম কত, নির্মাণ খরচ কত, ওখান থেকে কত স্কোয়ার ফিট আমি পেলে পরে ভাড়া অথবা বিক্রয়ে আমার উইন উইন পর্যায়ে আসে, এখন নেগেটিভ পর্যায়ে আসে, এই জায়গাটা টাচ করা। নাম্বার 3 হলো কতগুলো জায়গা যেই জায়গাগুলো ছোট ছোট অক্ষরে হিডেন লেখা আছে, যেমন একটা ফুটপাতের কথা বললাম, এই জায়গাগুলো যদি সংশোধন না হয় এই জায়গাগুলোকে ধরেই দেখা যাবে কোনো না কোনো সময় এই ফুটপাতের যারা অধিকারী তারা লিগ্যালি ওখানে হকার বসাবে। নাম্বার 4 হলো যে পরিবেশ সংক্রান্ত যে আইন আছে সেই আইনকে যদি শ্রদ্ধা করি তাহলে পরে এই ড্যাপের এই অংশটা বন্ধ হয়ে যাওয়া উচিত, আর তা না হলে পরে পরিবেশ আইনকে পাল্টে ফেলা উচিত ড্যাপের দিকে তাকিয়ে। পঞ্চমত যে জায়গাটা আছে সেই জায়গাটা হলো যে দেশের যে 16 কোটি 18 কোটি লোক বলি তার 4 থেকে 5 কোটি লোক সরাসরি অথবা সারাউন্ডিং ইন্ডাস্ট্রির মাধ্যমে এই যে আবাসন সেক্টরের সাথে জড়িত, এবং দেশে অনেকগুলো ইন্ডাস্ট্রি ডেভেলপ করে গিয়েছে এই সেক্টরের উপর নির্ভর করে। এই লোকগুলির বিজনেস এবং এই লোকগুলির কর্মীদের ভরণ পোষণে যে একটা ঘাটতি দেখা যাচ্ছে, ভবিষ্যতের জন্য মারাত্মক একটা আকার ধারণ করতেছে, এই জায়গাটাকে অনুধাবনের চেষ্টা করা। এইটা তো জনগণের জন্য আইন, আইনের জন্য তো জনগণ না। তাইলে পরে যারা এই সেক্টরগুলোর সাথে জড়িত, জমির মালিক থেকে শুরু করে ব্যবহারকারী এবং আমি যে ভাড়া বাসায় থাকলে যে আমার ভাড়া দেওয়ার যে জায়গাটা, এই সকল লোকের সাথে আসলে মন খোলা দিল খোলা আলাপ করা দরকার যে আসলে তারা কি চাচ্ছে, সেই জায়গা থেকে নিয়ে আসতে হবে আপনার খুব সংক্ষেপে বিধি প্রণয়নে। 30 সেকেন্ডের মধ্যে আমি যে কথাটা বলে শেষ করতে চাচ্ছি নাসির সাহেবের কথা ধরে, সেটা হলো এই আমরা আইনের কথা বলি, বিধিবিধানের কথা বলি, যাই বলি না কেন এমন কিছু চাপায় দেওয়া ঠিক হবে না বা উচিত না যেটা মানুষ মানতে চাইবে না। জোর করে কোনো কিছু চাপাই দিলে সেটা ফলাফলটা ভালো হয় না। যে কোনো সিদ্ধান্ত আসলে জনগণের স্বার্থে নেওয়াটা জরুরি, কারো ব্যক্তি বিশেষের বিশেষ সুবিধা দেওয়ার জন্য যাতে না হয়। আর যেহেতু বৈষম্য দূর করার জন্যই আসলে এখন কাজ করা হচ্ছে, যে এই বৈষম্যমূলক ড্যাব বিধিমালা তৈরি করা হয়েছে সেটিকে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আবাসন শিল্পের সংশ্লিষ্ট যে সকল বোদ্ধারা আছে তাদের সাথে বসে আলোচনার সাপেক্ষে দ্রুত যেন ড্যাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই আবাসন খাতের স্থবিরতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।